নেতাজি সুভাষচন্দ্র বসু আগুনে গড়া এক স্বাধীনতার গল্প। একটা সময় ছিল যখন ভারত শুধু পরাধীনই নয়, ভীত, বিভ্রান্ত আর আত্মবিশ্বাসহীনও ছিল। রাস্তায় মাথা নত করে হাঁটত মানুষ। ইংরেজ অফিসারের সামনে কথা বলার সময় গলা কেঁপে যেত। আর স্বাধীনতা, সে যেন ছিল কেবল স্বপ্নের শব্দ। ঠিক সেই সময় জন্ম নিয়েছিলেন এক মানুষ, যিনি বিশ্বাস করতেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। তিনি আর কেউ নন, নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রশ্ন করতে শেখা এক শিশু 1897 সালে 23শে জানুয়ারি কটকের এক অভিজাত পরিবারে জন্ম নেন সুভাষ। বাড়িতে ঐশ্বর্য ছিল, শিক্ষার অভাব ছিল না, কিন্তু ছোটবেলা থেকেই তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খেত: আমরা কেন পরাধীন? একবার স্কুলে এক ইংরেজ শিক্ষক এক ভারতীয় ছাত্রকে অপমান করায় সুভাষ প্রতিবাদ করেন। ফল, স্কুল থেকে বহিষ্কার। সেই দিনই যেন বোঝা গিয়েছিল, এই ছেলেটা চুপ করে সহ্য করার মানুষ নয়। মেধা, চাকরি আর সেই ঐতিহাসিক সিদ্ধান্ত সুভাষচন্দ্র বসু ICS পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করলেন। যে চাকরি তখন ভারতের শ্রেষ্ঠ সম্মান। কিন্তু প্রশ্নটা আবার ফিরে এলো, যে শাসন ভারতের মানুষকে দাস বানিয়ে রেখেছে, তারই চাকরি আমি করব? 1921 সাল তিনি সেই চাকরিতে যোগ না দিয়েই স্থপা দিলেন। মা কাঁদলেন, বন্ধুরা অবাক, ইংরেজ সরকার হতবাক। কিন্তু সুভাষ জানতেন, এই ত্যাগই তার সত্যিকারের যাত্রা শুরু। গান্ধীজি থেকে আলাদা পথ তিনি কংগ্রেসে যোগ দিলেন। গান্ধীজিকে সম্মান করতেন, কিন্তু মতাদর্শ এক ছিল না। গান্ধীজি বলতেন অহিংসা, সুভাষ বলতেন অহিংসা মহৎ, কিন্তু সব শাসকের কাছে কার্যকর নয়। এই মতভেদের কারণেই তিনি বারবার কারাবন্দী হলেন, নজরবন্দী হলেন, অসুস্থ হলেন, কিন্তু দমে যাননি। এই দুঃসাহসিকতা, পলায়ন 1941 সাল। কলকাতার বাড়িতে নজরবন্দী সুভাষ। চারিদিকে ব্রিটিশ গোয়েন্দা। এক পা বেরোনো অসম্ভব। কিন্তু এক অন্ধকার রাতে দাড়ি চুল কেটে মুখে পাঠানির ছদ্মবেশে তিনি বেরিয়ে পড়লেন। ভারত, আফগানিস্তান, জার্মানি, জাপান, এই পলায়ন শুধু দুঃসাহস নয়, এটা ছিল ইতিহাসের সবচেয়ে রহস্যময় অভিযানগুলোর মধ্যে একটি। স্বপ্ন থেকে বাস্তব জাপানে পৌঁছে তিনি গড়ে তুললেন আজাদ হিন্দ ফৌজ। নারী, পুরুষ, বৃদ্ধ, তরুণ, সবাই এক পতাকার নিচে। তিনি বললেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কথায়
কেঁপে উঠল ব্রিটিশ সাম্রাজ্য। দিল্লি চলো! এই স্লোগান শুধু শব্দ ছিল না, এটা ছিল বজ্রপাত। ঝাঁসির রানী বাহিনী ইতিহাসে প্রথমবার নারীদের নিয়ে করা হলো এক সম্পূর্ণ সামরিক বাহিনী। নেতাজি বিশ্বাস করতেন নারী আর পুরুষে নয়, দেশভক্তিতে মানুষ বড়। এই ভাবনা ছিল তার সময়ের চেয়েও বহু এগিয়ে। প্রশ্নে মোড়া শেষ অধ্যায় 1945 সাল। বলা হয় এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়, কিন্তু প্রশ্ন থেকে যায়, দেহ পাওয়া যায়নি, চূড়ান্ত প্রমাণ নেই। তিনি কি সত্যি মারা গিয়েছিলেন, নাকি ইতিহাসের পাতায় তিনি আজও অদৃশ্য যোদ্ধা? এই রহস্যই তাকে করে তোলে আরও অমর। নেতাজি আমাদের শিখিয়েছিলেন স্বাধীনতা মানে শুধু পতাকা নয়, স্বাধীনতা মানে সাহস। আজ যদি আমরা অন্যায়ের সামনে চুপ না থাকি, ভয়ের সামনে মাথা নত না করি, তবেই আমরা সত্যিকারের নেতাজির উত্তরসূরি। কারণ নেতাজি চলে যাননি, তিনি আছেন আমাদের প্রশ্নে, আমাদের প্রতিবাদে আর আমাদের সাহসে। ইতিহাস যেটা চুপ করে গেল, আজাদ হিন্দ ফৌজ যখন বার্মা আর আন্দামান সীমান্তে ইংরেজদের বিরুদ্ধে লড়ছে, ঠিক তখনই পৃথিবীর রাজনীতি নীরবে মোড় নিতে শুরু করেছে। জার্মানি দুর্বল হচ্ছে, জাপান পিছিয়ে পড়েছে, কিন্তু নেতাজির চোখে তখনও হার নেই। কারণ তার যুদ্ধ ছিল শুধু অস্ত্রের নয়, মানসিকতার। তিনি সৈনিকদের বলতেন, যুদ্ধ জিতলে দেশ স্বাধীন হবে, আর হারলেও ইতিহাস জানবে আমরা লড়াই ছাড়িনি। ব্রিটিশদের সবচেয়ে বড় ভয়, ব্রিটিশ সরকার জানতো আজাদ হিন্দ ফৌজ সামরিক দিক থেকে হয়তো বড় ছিল না, কিন্তু ভয় ছিল অন্য জায়গায়। যদি ভারতীয় সেনার মনে এই আগুন ঢুকে যায়, যদি তারা প্রশ্ন তোলে, আমরা কেন নিজের দেশের মানুষের ওপর গুলি চালাবো, এই ভয় থেকেই আইএনএ ট্রায়াল শুরু হলো। আদালত থেকে আন্দোলন দিল্লির লালকেল্লা। 3 জন আজাদ হিন্দ ফৌজ অফিসার, শাওনওয়াজ খান, গুরবক্স সিং ধিলন, প্রেম কুমার সেহগাল। ইংরেজ ভেবেছিল এদের শাস্তি দিয়ে ভয় দেখাবে, কিন্তু হলো উল্টো। দেশ জেগে উঠল। হিন্দু, মুসলিম, শিখ একসাথে রাস্তায় নামলো, স্লোগান উঠল, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, আজাদ হিন্দ ফৌজ জিন্দাবাদ। সেদিন আদালত হারল, ইতিহাস জিতল। আগুন ছড়িয়ে পড়ে 1946 সালে। রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ। বোম্বে থেকে করাচি জাহাজে উড়ল 3টি পতাকা, কংগ্রেস, মুসলিম লীগ আর আজাদ হিন্দ ফৌজের পতাকা। এই বিদ্রোহের পিছনে সরাসরি নেতাজির নাম ছিল না, কিন্তু তার আদর্শ ছিল প্রতিটা নাবিকের বুকের ভিতরে। ইংরেজ তখন বুঝে গেল ভারতকে আর অস্ত্রের জোরে ধরে রাখা যাবে না। নেতাজির শেষ রহস্য নাকি নতুন অধ্যায়। এরপর
আবার প্রশ্ন ফিরে আসে, নেতাজি কোথায়? তাই হোক বিমান দুর্ঘটনা, এটা কি শেষ সত্য? অনেকেই বলেন, না, ফাইল আজও গোপন, নথি আজও অস্পষ্ট, কারণ কিছু মানুষ মরে গিয়েও বিপজ্জনক। ইতিহাসের সবচেয়ে নীরব বিজয় নেতাজি হয়তো 15ই আগস্টের মঞ্চে ছিলেন না, কিন্তু তার আগুন ছিল সেই স্বাধীনতার নীরব ভীত। তিনি দেখিয়ে দিয়েছিলেন একজন মানুষ পুরো সাম্রাজ্যের ঘুম ভাঙাতে পারে। আজ যদি কেউ বলে একজন মানুষ কী বা বদলাতে পারে, তাকে বলো একজন মানুষই ইতিহাস, আর সেই মানুষটির নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু। একজন মানুষই ইতিহাস, আর সেই মানুষটির নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আমার এই পাঠ আপনাদের যদি এতটুকুন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।